এটা হলো গোবিন্দপুর গ্রাম। এখানে একমাত্র সমস্যা ছিল যে দিনটা যেমনই হোক, তবে রাত ছিল ভীষণ ভয়াবহ। এখানে রাতে কেউ কোনো শব্দ করতো না। যদি কারো ঘরে কোনো শব্দ হতো, তাহলে তাদের ঘরে ঢুকে যেত কালো ছায়া। এই কালো ছায়া 400 মানুষের থেকেও বেশি মেরে ফেলেছে এই গ্রামে। কারণ এই কালো ছায়ার প্রতিদিন 7টি করে মানুষ চাই, না হলে সে মারা যাবে। এই গ্রামে প্রচুর চোর ডাকাতের উপদ্রব ছিল এক সময়, তবে আজ এমন কোনো সমস্যা নেই। কারণ প্রাণের ভয় সবার আছে। বহু চোর আর ডাকাতও মারা গেছে। তারপর থেকে আর কোনো চোর বা ডাকাতের সাহস হয়নি চুরি করার। যদি কোনো মানুষ ভুল করেও বাইরে বেরোতো আর এই ছায়ার সামনে পড়তো, তাহলে এই কালো ছায়া তার পরমায়ু কেড়ে নিত, আর সেই মানুষটির সেই সময়ই মারা যেত। গোবিন্দপুরে এই ঘটনা শুরু হয় গত 4 মাস থেকে। আগে একটা খুশির দিন ছিল এই গ্রামে, কিন্তু এখন প্রতিটি রাত একটি কালো রাতের মতো। সেই দিন একজন শহর থেকে ফিরছিল তার গ্রামে। সে জানতো না যে গত 4 মাস থেকে এই গ্রামের ইতিহাস বদলে গেছে। লোকটি ধীরে ধীরে গ্রামের মধ্যে প্রবেশ করে। হঠাৎ দেখে যে কে যেন বাইরে ঘোরাফেরা করছে। লোকটি ভাবছিল যে হয়তো কোনো চোর হবে। ঠিক সেই জন্য লোকটি ধীরে ধীরে তার কাছে যায়। লোকটার কাছে যেতেই ছায়াটি লোকটিকে তার পরমায়ু হরণ করল। পরের দিন সকালে ওই পথ দিয়ে যেতে গিয়ে মানুষজন দেখতে পেল যে ওই মানুষটির লাশ পড়ে আছে। তবে কেউই নিশ্চিত ছিল না যে লোকটি ঠিক কিভাবে মারা গেছে। ঠিক সেই জন্যই কেউ বিশেষভাবে কোনো গুরুত্ব দেয়নি। তবে সবার মনে একটি বিশেষভাবে আশঙ্কা দেখা গেল সেই কালো ছায়ার রহস্য নিয়ে। আরেকদিন রাতে হঠাৎ রঞ্জিত শুনতে পেল কে যেন তার বাড়ির পাশ থেকে হেঁটে যাচ্ছে। তবে বাইরে বেরোনোর সাহস হলো না তার। তবে রঞ্জিত দরজার ফাঁকা দিয়ে দেখছিল যে একটি বিশাল কালো অদ্ভুত আকারে দেখতে একটি মানুষ। রঞ্জিত দেখা মাত্রই মুখ থেকে বেরিয়ে গেল, বাবা। তখনই সেই ছায়ামূর্তি তার দিকে আসতে শুরু করে। রঞ্জিত কিছু না বুঝতে পেরে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বাইরে থেকে দরজায় প্রচণ্ড আওয়াজ শুনতে পায়। সেই ছায়ামূর্তি দরজার আঘাতের পর আঘাত করে যাচ্ছিল, কিন্তু দরজা কিছুতেই খুলছিল না। রঞ্জিত বহুত সময় অপেক্ষা করার পর হঠাৎ দেখল যে কোনো আর শব্দ নেই। পরদিন রাতের বেলায় অশ্বিন বাজার থেকে ফিরছিল। ঠিক তখনই দেখতে পায় যে তার সামনে একটি বিশাল আকারের ছায়ামূর্তি। তার বুঝতে আর বাকি ছিল না যে এটাই সেই ছায়ামূর্তি যার কথাই গ্রামে চলছে। অসীম ওখান থেকে দ্রুত গতিতে দৌড়তে থাকলো, কিন্তু পিছন ছাড়ল না ছায়ামূর্তি। অসীমের পিছনেই ছিল এই ছায়ামূর্তি। অসীম জলদি তার ঘরের মধ্যে চলে আসলো। তবে ছায়ামূর্তি দরজায় আঘাতের পর আঘাত করছিল। বেশ কিছু সময় হওয়ার পর কোনো শব্দ না শুনতে পেরে অসীম মনে করল হয়তো ছায়ামূর্তি চলে গেছে। এখন এই গ্রামের দুটো মানুষ দেখেছিল এই ছায়ামূর্তিকে, অসীম আর রঞ্জিত। পরদিন সকালে অসীম যখন সবাইকে এই কথা বলছিল, তখন রঞ্জিত বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি ওই ছায়ামূর্তিকে। আমরা তো সবাই জানি যে কি করে এই বিপদ থেকে মুক্তি পাব, তবে সেই সাহস আর যোগ্যতা তো কারও নেই। আসলে যে মানুষের আয়ু 200 বছর থাকবে, সেই মানুষের ওপরে যদি দৃষ্টি দেয় এই ছায়ামূর্তি,
তাহলে তার আয়ু এই মানুষের ভেতরে চলে যাবে আর ওই ছায়ামূর্তি নিমেষেই ভস্ম হয়ে যাবে। তবে এই শ্যাম জানতো যে তার আয়ু 200 বছরেরও উপরে, কারণ শ্যাম তন্ত্রবিদ্যায় দীক্ষিত ছিল। শ্যাম নামক ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল পুরো ঘটনাটা। তারপর কি যেন ভেবে চুপচাপ ঘরের দিকে চলে গেল। সেদিন রাতে শ্যাম ঘর থেকে বেরোলো আর খুঁজতে লাগলো সেই কালো ছায়ামূর্তিকে। একটু পরেই দেখলো শ্যামের সামনে দাঁড়িয়ে আছে সেই কালো ছায়ামূর্তি। শ্যামকে স্পর্শ করতেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। সবাই সেই ছায়ামূর্তিকে মারার জন্য শ্যামকে এই গোবিন্দপুরের নায়ক বলে মনে করে নিল। Subscribe.